স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, সশস্ত্র বাহিনীর ইতিহাস, জনযুদ্ধের ইতিহাস যেটা সঠিক, আপনি ওই নেতা ও পিতার যে বই সেটা যদি পড়েন সেখানে তো দেখবেন যে অনেক জায়গায় অনেক কিছু অতিরঞ্জিত হয়েছে। এরকম অনেক বই আছে এবং অনেক সাহসী মানুষ আছে যারা আওয়ামী লীগের দলীয়করণের বিরুদ্ধে কথা বলেছিলেন। এই দেশটা তো আওয়ামী লীগের নয়, এ দেশটা তো শেখ হাসিনার নয়। আমরা তরুণদেরকে লিখতে দেখেছি কিভাবে তাদের মাথায় আসলো এই দেশটি কারো বাবার না, তো সময় দেশটি জাতির। আমরা যেভাবে যেই দিন গ্রহণ করব সেটাই স্থায়ী রূপ পাবে। এখন ওরা চলে গেছে, ওদের বিচার হবে না অন্যায় ভাবে, আমরা সেটাকে সয়ে যাব, সেটা আওয়ামী লীগের সরকারের পক্ষে হতে পারে, কিন্তু অন্য কোনো সরকারের পক্ষে এটা হবে না। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, সবাইকে ধৈর্য ধরার জন্য। প্রত্যেকটা অপরাধের বিচার হবে, না হলে আবার যুদ্ধ বাঁধবে দেশে। আমরা এই দেশকে ততবার মুক্ত করব যতবার আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারবো। দেখুন, পাকিস্তান ভারত স্বাধীন হয়েছে কলমের কালো কালি দিয়ে, বাংলাদেশ স্বাধীন হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে। সুতরাং আমাদের স্বাধীনতা, আমাদের জাতীয়তা বোধ এবং আমাদের স্বাধিকার আমরা সর্বোচ্চ মূল্যায়ন করি। এখন এক একটা সরকার এক এক স্টাইলেই চলবে, এটাই স্বাভাবিক। এখন আওয়ামী লীগ সরকার যেরকম ভাবে শুধু আওয়ামী প্রোগ্রাম করতেন, আওয়ামী বিজয় দিবস করতেন, আওয়ামী 26শে মার্চ করতেন, দলীয় ভাবে অন্য কোনো দলকে দাওয়াত দিতেও তারা মানে কার্পণ্য করতেন। এমনকি সেনাবাহিনীর যে সকল অফিসাররা রিটায়ার্ড আওয়ামী লীগের সমর্থন করতেন না বা করতেন না, ওইদিকে কথা বলতেন না, তাদেরকেও রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে আমন্ত্রণ জানানো হতো না। আর এই দিবসগুলোকে যখন স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ পালন করবে সেটাই কিন্তু বড় কথা। কোন সরকার কিভাবে পালন করছে সেটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি না। আমি দেশের মালিক জনগণ কিভাবে এই দিনটাকে নিচ্ছে। এবং ডক্টর কলিমুল্লাহ স্যার যেটা বললেন যে 26, উনি রেফারেন্স দিয়ে বলেছেন একজনে যে 22 ডিসেম্বর হবে কিনা নাকি 16ই ডিসেম্বর হবে, আত্মসমর্পণ। কারণ ভারত তো নিজেই দ্বিধা বিভক্ত। তারা বলে মুখে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, আবার সেই যুদ্ধটাকে পাকিস্তান ভারতের যুদ্ধ বলেন। তো সুতরাং আমরা এই অল্প 1.5 সপ্তাহের যুদ্ধে ভারত আমাকে স্বাধীন করে দিয়েছে, আর আমরা 9 মাসে স্বাধীন হয়েছি। সেটা যদি 90 মাস লাগতো বা 90 বছর লাগতো, তবুও এই বাংলাদেশের মানুষ স্বাধীন হতো। তো আপনি এটা মনে করার কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগ যেভাবে এই দিনগুলো পালন করতো এই সরকার বা পরবর্তী সরকার এসে একইভাবে পালন করবে, এটা অবাস্তব। তো সুতরাং আমরা দেখব যে অতি রঞ্জিত না করে, অতি মানে ইতিহাসকে মূল্যায়ন না করে দেশ চলছে কিনা। এটা যদি তাই চলে, এটা একটা অস্থায়ী সরকার। আমরা যখন স্থায়ী সরকার পাবো তখন আমরা বুঝতে পারবো দেশের যে সরকারে আসুক না কেন, ইতিহাসকে যদি অস্বীকার করতে চায় বা রিসেট বাটন ক্লিক করে যদি মুক্তিযুদ্ধ মুছে ফেলতে চায়, সেটা ভালো হবে কিনা সেটাই হচ্ছে কথা। রিসেট বাটন সেট করার কথাটা যিনি বলেছেন তিনি নিজে সেটাকে পরিষ্কার করেছেন। আমরা এটা পরিষ্কার বিষয়কে আবার এটাকে ধূম্র জালে পেঁচিয়ে আমরা এটা ঝামেলা পূর্ণ করে তুলবো, এটা করা সঠিক হবে না। তো সুতরাং আমি মনে করি যে স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, সশস্ত্র বাহিনীর ইতিহাস, জনযুদ্ধের ইতিহাস যেটা সঠিক, আপনি ওই নেতা ও পিতার যে বই সেটা যদি পড়েন সেখানে তো দেখবেন যে অনেক জায়গায় অনেক কিছু অতিরঞ্জিত হয়েছে। এরকম অনেক বই আছে এবং অনেক সাহসী মানুষ আছে যারা আওয়ামী লীগের দলীয়করণের বিরুদ্ধে কথা বলেছিলেন। এই দেশটা তো আওয়ামী লীগের নয়, এ দেশটা তো শেখ হাসিনার নয়। আমরা তরুণদেরকে লিখতে দেখেছি কিভাবে তাদের মাথায় আসলো এই দেশটি কারো বাবার না, তো সময় দেশটি জাতির। আমরা যেভাবে যেই দিন গ্রহণ করব সেটাই স্থায়ী রূপ পাবে। দেশপ্রেমিক সরকারের কিন্তু অন্য দেশের সহযোগিতায় ক্ষমতায় থাকার প্রয়োজন হয় না। যারাই ক্ষমতায় ছিল অন্য কোনো দেশের সহযোগিতায়, ধরে নিতে হবে তারা দেশপ্রেমিক নয়। কোন দেশপ্রেমিক সরকার নিজ দেশের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে না। এটাও ধরে নিতে হবে যে দেশপ্রেমিক সরকার কখনোই নিজের দেশের শক্তিকে অন্য দেশের থেকে তুলনায় কমিয়ে নিয়ে আসা বা কৌশল করা, এটা করা হয় না। আমার সুযোগ হয়েছিল এই দেশের বাইরে আসার কিছুদিন আগে, আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছিলাম।
10টা পয়েন্ট নিয়ে লিখিতভাবে আমি ওনার সাথে দেখা করেছিলাম। তার প্রথম পয়েন্টটাই ছিল বিডিআর কার্নেজ। উনি স্পষ্টত কোট যে উনি বলেছেন উই আর ওয়ার্কিং অন ইট, আফসারি এটা হবে, আমরা করছি, আনকোট। এখন একটা কোনো কারণে যদি কোনো কমিটি এদিক সেদিক হয়, স্থগিত হয়, প্রয়োজনে কারেকশন হয়, আমি এটাকে ওইভাবে দেখছি না। আমি আশাবাদী লোক, আমি আশা করছি যতদিন বাংলাদেশ সশস্ত্র বাহিনী থাকবে, যতদিন বাংলাদেশ টিকে থাকবে, সকল অন্যায়ের বিচার হবেই হবে। অন্যায় করে কেউ রেহাই পায়নি। হয়তো আজকে ভালো অবস্থানে আছেন, কালকে ভালো অবস্থানে নাও থাকতে পারে। তবে আমরা যদি আমাদের জাতির পক্ষে, দেশের পক্ষে, দেশের মালিক জনগণের পক্ষে কাজ না করতে পারি, ব্যর্থ হই, সেই ব্যর্থতা সেই সরকারের যে ব্যর্থ হবে। আমি স্পষ্টত বলতে চাই, সকল অবিচার, সকল অন্যায়, সকল হত্যার বিচার এই মাটিতে হবে, এবং এইটাই অঙ্গীকার ছিল আমাদের ছাত্র জনতার। এখন এর মধ্যে ছোটখাটো কিছু দুর্বলতা একটা সরকারের থাকতেই পারে, সেখানে আমাদের সহযোগিতা করে, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে কিভাবে এটাকে সঠিক পথে নিয়ে গিয়ে সঠিকভাবে বিচার গুলো করা যায়, সেখানে সহযোগিতা করা উচিত। আমরা যখন পরিষ্কার বুঝবো যে এটা করা হচ্ছে না, তাহলে তো আবার যুদ্ধ বাঁধবে দেশে। কারণ যাদের আমাদের বন্ধু বান্ধব গিয়েছে, আমার 5টা কোর্সমেট, এর মধ্যে কর্নেল গুলজারের কথা আপনারা জানেন, কর্নেল লকিবের সাথে আমার ইলেকশনে কথা হয়েছিল, ইলেকশনের দিনে 2008-এ আমি ইলেকশন করছিলাম। সে বলল গুলজার স্যার আমাদের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে নিয়োজিত ছিলেন। জি ছিল। তো এখন ওরা চলে গেছে, ওদের বিচার হবে না, অন্যায় ভাবে আমরা সেটাকে সয়ে যাব, সেটা আওয়ামী লীগের সরকারের পক্ষে হতে পারে, কিন্তু অন্য কোন সরকারের পক্ষে এটা হবে না। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, সবাইকে ধৈর্য ধরার জন্য। প্রত্যেকটা অপরাধের বিচার হবে, না হলে আবার যুদ্ধ বাঁধবে দেশে। আমরা এই দেশকে ততবার মুক্ত করব যতবার আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারবো। আর একটা কথা যেটা বলা হয় যে মানচিত্রই কিন্তু স্বাধীনতা নয়, মানচিত্রর সাথে স্বাধীনতার সম্পর্ক গৌণ। আমরা স্বাধীন কিনা, আমরা মুক্ত কিনা, এটা ইম্পর্টেন্ট। কবে মানচিত্র পেলাম, কবে পেলাম না, সেটা স্বাধীনতা নয়। আমরা স্বাধীন জাতি হিসাবে, মুক্ত জাতি হিসাবে, বিজয়ী জাতি হিসাবে চিহ্নিত। ভারত পাকিস্তান কিন্তু এই যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি তাদেরটা। ভারতের যে প্রপাগান্ডা এবং অন্যান্য দেশের যে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে, সেইগুলোর দিকে মনোযোগ দিয়ে আমরা ভবিষ্যতের জন্য একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাব, প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে, এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে এই দেশের ভোটার জনগণরা। না হলে আমাদের এই দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে। আমি দেশের সকল মানুষের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।